শুভ অপরাহ্ন প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের বছরে সংকটের বাজেটে। আপনাদের সাথে আছি আমি গনি আদম, আর স্টুডিওতে আমার সাথে এখন অতিথি হিসেবে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা সকাল থেকেই বাজেট নিয়ে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করছি। সারাদিন ধরে আজকে আমাদের এই নির্বাচনের বছরে সংকটের বাজেট এই শিরোনামে আলোচনা অনুষ্ঠান হচ্ছে। দর্শকরা দেখছেন, শুনছেন, বাজেট নিয়ে তাদের নিজেদের মতামতগুলো সমৃদ্ধ করছেন। আপনাদের কাছ থেকে, আপনাদের মতো যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে আমরা আসলে বিশ্লেষণটা শুনতে চাই, ভিন্ন কিছু জানতে চাই যে এই বাজেট, আমরা জানি যে বাজেট হওয়ার পরপরই এই বাজেট উন্নয়নের বাজেট, এই বাজেট গরিব মারার বাজেট, এই বাজেট দেশবিরোধী বাজেট, এই বাজেট গণবিরোধী বাজেট, এরকম কথাবার্তা আমরা শুনতে থাকি রাজনীতিবিদদের কাছ থেকে। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই বাজেটটাকে আপনি কিভাবে দেখছেন, যে সার্বিকভাবে সরকারের যা লক্ষ্য উদ্দেশ্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য একটা সরকার ঘোষণা করেছেন সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। এরপর ধাপে ধাপে আমরা আইএমএফ এবং কর ব্যবস্থাপনা এটসেট্রা এই বিষয়গুলোতে আসবো। সার্বিকভাবে আপনার প্রাথমিক মূল্যায়ন। ধন্যবাদ। সার্বিকভাবে যেমনটি আজকের এবারের বাজেটের শিরোনামটি তারা করেছেন যে উন্নয়নের ১.৫ দশক বা ইত্যাদি, তারপরে স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ এটা ঠিক স্মার্ট বাংলাদেশের প্রথম বাজেট এটি। জি, এটা ঠিক যেটা এই সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট। এটা ঠিক যে বছর এটা ভগ্নাংশের বাজেট, কারণ ডিসেম্বর পর্যন্ত এই সরকার বলতে পারবে সব ঠিক আছে, আবার জানুয়ারি থেকে আরেকটি নতুন সরকার এই যে যেই আসুক দল যেটাই নতুন সরকার হবে, তো সেই জন্যই এই বছরের বাজেট সাধারণত এই ধরনের বছরগুলোতে, যখন যে বছরে আমাদের নির্বাচন পড়ে সেই বছরের বাজেটগুলো এমনি প্রথাগতভাবেই একটু দ্বিধান্বিত থাকে। আমি যতটা করতে পারবো ততটুকু বলে গেলাম, পরেরটা আমি থাকি না থাকি, দেওয়া গেল আমি 25 কেজির চাল রান্না করব, এই কথা বললাম, এটা একটু দিতে থাকে। কিন্তু এবারের বাজেটটি সেই অর্থে 4টা জিনিস একসাথে যুক্ত হয়েছে এই ব্যাপারে। একটা হচ্ছে এটা নির্বাচনের বাজেট, এটা প্রান্তিক বাজেট। 2 হচ্ছে সামনে আরেকটা নতুন দর্শন দেওয়ার প্রথম বাজেট বা এই বিষয়টা যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে আইএমএফ এবং আরও অন্যান্য তাদের শরিক বর্গ সকলের, ইনক্লুডিং জনৈক আমেরিকার, তারও সাম্প্রতিককালের কিছু কিছু বিষয় সবগুলো কিন্তু এর উপরে এসে একটা মানসিক চাপ সৃষ্টি করেছে এবছরের বাজেটের। আর চতুর্থত হচ্ছে যে বাইরে প্রচণ্ডভাবে একটা দ্রব্যমূল্য পরিস্থিতি আর কি, মানে ঊর্ধ্বগতির এই অবস্থা, যেটা অর্থনীতিকে সব দিক দিয়ে মূল্যস্ফীতির বিষয়টা, মূল্যস্ফীতির বিষয়টা আর কি, মূল্যস্ফীতির বিষয়টা, এটা সবাইকে ভাবায় এই জন্যই, কারণ যে দেশের জনগণের 87%, 70% যেখানে ইনফর্মাল সেক্টর এবং যেখানে দরিদ্র বা মানুষ মধ্যবিত্ত তারা একটা বিশেষ পর্যায়ে আছে, সেখানে দ্রব্যমূল্যের বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসেবে দেখা গেছে। এই 4টা বিষয়কে মাথায় রেখে এই বাজেট তৈরি করা। এখানে একটা জিনিস খুব বিশেষভাবে খেয়াল করতে হবে, বাজেটকে আমরা সবসময় প্রথাগতভাবে ওই একটি বছরের বাজেট বলে ভাবি, যা আগামী বছর কি হবে না হবে, আর সবাই ওইভাবে ভাবে আগামী বছর কি জিনিস দামে বাড়তেছে ইত্যাদি। কিন্তু আসলে বাজেটটা আমাদের 52 বছর বয়স হয়ে যাওয়ার পর, যখন আমরা একটি মধ্য আয় দেশের পৌঁছাতে পথে আছি, যখন আমরা মাশাআল্লাহ অনেকগুলো ক্ষেত্রে আমাদের উন্নতি এবং ওটা আমাদের একটা পর্যায়ে এসে গেছে, সেই সময় এখন আমার 1 বছরের বাজেট বানানো বা দেখা বা কথা বলা এটা একটা ঠিক যুক্তিযুক্ত হয় না। আপনি বলতে চাচ্ছেন যে একটা দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে কথা বলতে হবে, কারণ কথা হচ্ছে আমি আগামী বছর এই মুহূর্তে একটা সংকটে আছি, আমি আগামী বছর কি করব সেই কথা বললাম। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সকালে সাংবাদিকদের বলেছেন, বহুদিন স্যার এমনি কথা বলতে পারতেন না, বলেছেন যে কেউ ঠকবে না। ঠকাঠকির বিষয় তো না, বিষয়টা হচ্ছে আমি প্রবাহমান সময়ের সাথে আছি, সেই প্রবাহমান সময়ের সাথে মধ্যে এই মুহূর্তে আমার হয়তো একটু জ্বরের মাত্রা বেশি, 105 বা 6 হচ্ছে। আমি এই মুহূর্তে কি শুধুমাত্র একটা অ্যান্টিবায়োটিক খেয়েই আমার জ্বরটাকে ঠেকেই দিলেই কি আমার কাজ শেষ হবে? নো, আই হ্যাভ টু লিভ। আমার বাঁচতে হবে, আমাকে আরো যেতে হবে, প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হবে, প্রতিরোধ বাড়াতে হবে। তো আমাদের এই বাজেটগুলো মনে হয় যে আপনার ঠিক আছে অসুখ হয়েছে, আপনার একটা 7 দিনের একটা দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তো ওই অ্যান্টিবায়োটিক হলো ঠিক আছে, কিন্তু এরপরে আমার যদি আবার রোগ আসে বা কি হয়, তো সেই জন্য বাজেটের ভিতরে সেই লক্ষ্যমাত্রাটা থাকতে হবে। এগুলো এটা কি আপনি এবারের বাজেটে দেখছেন না? না, মানে এবারে কেন, গত কয়েক বছর বাজেট দেখেন, এটা দেখতে হবে, এগুলো বলতে হবে, একটা চ্যাপ্টার থাকতে হবে যে আমি এই অভীষ্ট লক্ষ্যে যাচ্ছি,
সেখানে আমার এই হচ্ছে ইয়ার ওয়াইজ পরিকল্পনা, এবং আমি এইটা লক্ষ্য করে এগোবো। কারণ আমাদের পরিকল্পনা কমিশনের পরিকল্পনার পত্রগুলো দেখি, পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি দেখেন, সপ্তম, অষ্টম বা তার আগে ষষ্ঠ, সব কটাতে বলা আছে আগামী 5 বছর আমার করদাতার সংখ্যা এত হবে, আমার এটাই এত হবে, এটা হবে। ওখানে কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু একটা পঞ্চবার্ষিক একটা পরিকল্পনার কথা বলা হয়, একটা মাস্টার প্ল্যান থাকে, বছরওয়ারি সেখানে সেগমেন্ট ভাগ করা থাকে। কিন্তু ওইটার ভিত্তিতে সেগমেন্ট অনুযায়ী আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলি বা এই যে বাজেট বানাই। কিন্তু এর কথা ভুলে গেলে হবে না। আমি ওখানে যে 5টা বছরের লক্ষ্যমাত্রা দিয়েছি, আমার 5 বছরের মাথায় যেন আমি লক্ষ্যমাত্রার কত দূরে যেতে পারলাম, সেই কর্মসূচি যেন আমার এখানে থাকে, সেই মূল্যায়নটা যেন থাকে। কারণ তার না থাকলে মূল্যায়ন করতে হবে যে গত 2 বছর এই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম 2 বছর আমার এই করার কথা ছিল, দিজ আর মাই টার্গেট, আমি এই করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার ভিত্তিতে আমি সামনের আমার 3 বছর আছে, সেখানে আমি এই করব। এইভাবে একটা কর্মসূচি ভিত্তিক, সময় ভিত্তিক পরিকল্পনা না থাকলে পর ওই বাজেটকে ফলো করা জনগণের, কারণ জনগণের বাজেট তো, বাজেট তো আলটিমেটলি তো জনগণের জন্য। তো জনগণের একটা প্রস্তুতি লাগে। আমরা কি করি, আমরা প্রতি বছরেই করের হার পাল্টাই, প্রতি বছরেই আমরা সুবিধার কম বেশি করি। এটা ঠিক না। কেন ঠিক না? আমি যদি জানি যে আমার 3 বছর বা 4 বছর এই রেটটা কনস্ট্যান্ট থাকবে, কনসিস্টেন্টই থাকবে, তাহলে আমি সেইভাবে প্ল্যান করতে পারি। কিন্তু প্রতি বছর যদি আমার করার সময় মনে হয় কি জানি আগামী বছর আবার কি দেয়, এতে কিন্তু আমাদের বিনিয়োগে এবং সব জায়গায় কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, আমরা সেই জন্যই বারবার বলেছি, দেয়ার মাস্ট বি এ কন্টিনিউইটি অ্যান্ড দেয়ার মাস্ট বি এ কনসিস্টেন্সি। একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি এনবিআর এ ছিলেন দীর্ঘদিন, এবং যেহেতু এইমাত্র একটা কথা বললেন, করের হার বাড়ানো প্রতি বছরে চেঞ্জ করাতে, বাড়ুক বা কমুক যেটাই হোক, বছর বছর চেঞ্জ করাতে বিনিয়োগকারীদের সমস্যা হয়, তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সমস্যা হয়। আপনি যখন এনবিআর এ ছিলেন, নিশ্চয়ই এই ধরনের প্রস্তাব সরকারের কাছে রেখেছেন। এইসব ক্ষেত্রে সরকারগুলোর অবস্থানটা কি থাকে? কেন তারা এই পরামর্শ কানে তোলে না? কানে তোলে না, ওইটার ব্যাপার হচ্ছে কি, ওই যে আমাদের দৃষ্টিভঙ্গির একটা প্রবলেম আছে। আমরা মনে করি আমি যে কদিন আছি আমি আমরা কিন্তু ওই টর্চ বেয়ারিং, যে রিলে রেস বলে না, রিলে রেস আমাদের সংস্কৃতিতে নাই। রিলে রেস কনসেপ্টটা থাকলে কিন্তু এটা হতো না। আমাদের হচ্ছে স্প্রিন্টের সংস্কৃতি। হ্যাঁ, যে আমি কিছু দূর এগিয়ে দেবো, তারপরে তুমি যাবে, তারপর তুমি যাবে, এইভাবে আমার দল জিতবে বা ইত্যাদি, আমার এইভাবে থাকবে। কিন্তু আমাদের হচ্ছে কি, আমি যখন এই টর্চ পেয়েছি, আমি যা পারি এইটুকুই করব, ও বেটা পরে দৌড়ে পারবে কি না পারবে ওইটার চিন্তা আমার মাথায় থাকলো না। এইভাবে কিন্তু আমাদের ওই উন্নয়নগুলো কিন্তু ওই জন্যই ধারাবাহিকতা আসে না। 52 বছর বয়সে আমাদের উন্নয়নের কিন্তু ধারাবাহিকতা ওইভাবে রক্ষিত হয়নি। যেটা বললাম করের হারের কথা, আমি একজন সাধারণ করদাতা, আমার আয়ের সব বিষয় আছে। আমাদের দেখেন আরও কত কন্ট্রাডিকশন। আমি আজকে যে বাজেট যেটা জারি করা হলো, ঘোষণা করা হলো, করের ব্যবস্থা সেটা 30শে জুন পাস হবে, 26শে জুন পাস হবে, 25 তারিখে অর্থ বিল পাস হবে, তা 25 তারিখ পাস হবে। কিন্তু আপনার এটা প্রয়োগ হয়ে যাবে কিন্তু এই চলতি বছরের গোড়ার থেকে, হ্যাঁ, আয়করের ক্ষেত্রে। কারণ আমাদের আয়কর বর্ষটা হয় 24-25 আর কি, 23-24-এর যে দেবো সেটা 23-24, এবং সেটার করের হিসাব, যেমন আজকে যদি কোনো একটা কর বসানো হয়ে থাকে, আমি এই বছরের কর যখন দেবো আগামী বছর, আমার কিন্তু এটা পুরো বছরটাকে ধরেই ওইটা কিন্তু অর্থাৎ গত বছর পহেলা জুলাই যে অর্থ বছর শুরু হয়েছে সেটার সঙ্গে হিসাব করে, হ্যাঁ, সেটার সাথে এটা চলে আসবে। অথচ আমি তো জানতাম না। আমি যদি গত বছরের শুরুতেই জানতাম যে আপনি চুল কাটার উপরে 25 টাকা করবেন, তাহলে আমি সারা বছর চুল কাটার ব্যাপারে কেয়ারফুল থাকতাম এবং সেটা থাকতাম না। আমি এই 30শে জুন পাস করি, আমি পরের বছর যখন আমি করতে যাচ্ছি, আমি দেখি যে আপনি চুল কাটার উপরে 25% দিয়েছেন, তো এটা তো আমি জানতাম না। এবং এটা এই বছরে প্রয়োগ যাবে, এই কথা নিয়ে বারবার সেই সময় 2008 মাননীয় শ্রদ্ধেয় প্রয়াত অর্থমন্ত্রী মোহিত স্যারের সাথে আমার কয়েকবার কথা হয়েছে, বলে যে এই জিনিসগুলো খুব বড্ড বাজে জিনিস, কারণ এটা ঠিক না। কারণ এটা ব্রিটিশরা তারা করেছে, তাদের হচ্ছে রাজস্ব দরকার, তুমি বাঁচো মরো কি হয়, তাদের তো জনগণের কাছে দায়বদ্ধতা ছিল না, সেইভাবে করেছে। কিন্তু আমরা এখনো এই সমস্ত জিনিস রেখে দিয়েছি। তা সেজন্য বলছি কনসিস্টেন্সি আর কন্টিনিউইটিটা খুব প্রয়োজন। কেন? বাজেটে যেটা রিফ্লেক্ট হওয়ার কথা সেটা হচ্ছে যে যদি কনসিস্টেন্সি থাকে, জানি আমি
যে আমি এই কাজ করলে আমার এই দিতে হবে এই দিতে হবে, আমি তাহলে সেইভাবে সাজাতে পারি। আমি জানিই না, সবাই জিজ্ঞেস করতে থাকে কি হলো বিনিয়োগের উপরে এবার থাকবে কিনা। যেমন মনে হয় আছে, সেটা হচ্ছে যে আগে ওই পুঁজিবাজারে বিনিয়োগ করলে 10 লাখ টাকা পর্যন্ত আপনি একটা দেওয়া হতো, রিবেট দেওয়া হতো, একটা রিবেট ছিল। শোনা যাচ্ছে এবার অনেক রিবেট উঠাই দিচ্ছে, এটা তো আমি জানতাম না। ফলে আমি সারা বছর আমি তো ওই 10 লাখের বিনিয়োগ করেছি যে পাবো ওইটা মনে করে, এখন আমি হঠাৎ এসে শুনলাম যে ওটা পাবো না। এই যে ব্যাপারগুলো, তো বাজেটটা আমি বলি প্রথমে আমার কনসেপ্টটা ঠিক করতে হবে। বাজেটকে শুধু 1 বছরের বাজেট ভাবলে হবে না, এবং এখানে যে সমস্ত জিনিস আমার অর্থনীতি আমার জীবনকে টাচ করে সেসব জীবনগুলোর একটা কনসিস্টেন্সি থাকতে হবে। আপনি এবছরের টাকা পরের বছর পরের বছর, আমি একটা উদাহরণ দেব অন্যভাবে। আমি জাপানে দূতাবাসে ছিলাম, 74 সালে একজন বৃদ্ধ জাপানি, 94 সালে সে আমার কাছে আসলো, বাংলাদেশে সে ইঙ্ক, ওই যে প্রিন্টিং এর যে ইঙ্ক, সেই ইঙ্কের সে বিনিয়োগ করেছে, টোকা ইঙ্ক আর কি নাম, টোকা ইঙ্ক। তা উনি 94 সালে, আমি সেই সময় বলে দিলাম আমাদের ওই যে পাইওনিয়ার প্রেস, মানে যেটা এম এ মোমেন্ট সাহেব, যিনি এখন ভাইস চেয়ারম্যান এফবিসি চেয়ার, তো ওনারা এটা খুব ভালো হয়েছে, আমি ওনাদের সাথে এটা লিঙ্ক করে দিলাম, এবং ভালো করে সেই হিসাব টিসাব করেই আসলো। ভালোও করতেছে, 1 বছর বা 2 বছর 3 বছরের মাথায় 96-এ সন্ধ্যাবেলায় এসে আমার বলতেছে, এই তুই যে আমার এত, এটা ওদের ভাষা, ওরা এইভাবে কথা বলে, বাংলা করলে এরকম হয়, তুই যে আমার এত কথা বলে পাঠাইলি, আমি যে সেখানে এত মিল কলকারখানা সব কিছু করলাম, তোর এই নতুন গভর্নমেন্ট, মানে 96 সালে নতুন গভর্নমেন্ট এসে পুরো ট্যারিফ উল্টাই দিছে। আচ্ছা, মানে আগে হয়তো এটা ট্যারিফ ছিল 25 টাকা, ওইটাকে করেছে 52 টাকা, আর আরেকটা জিনিস অন্যভাবে দিছে, অর্থাৎ কনসিস্টেন্সি নাই, কন্টিনিউটি নাই। তো ফলে আমার পুরো আমার ইনভেস্টমেন্টের পরিচয়, এই হিসাব কিতাব সব ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী, নতুন অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া, ভেরি ব্রিলিয়ান্ট পারসন অ্যান্ড অত্যন্ত ভালো, আমি একবার সরাসরি লিখলাম, স্যার এইটা কি ধরনের, আপনি বলছেন বিদেশি বিনিয়োগ আনো, আমি বিদেশি বিনিয়োগ পাঠালাম, সে একটা হিসেব করে কষে গেছে, আপনি এখানে কি এমন ঘটলো যে এই পুরো আপনি উল্টাই দিলেন। ওই যে প্রতি বছর একটা চেঞ্জ করে, তো নতুন গভর্নমেন্ট বা নতুন আসছে মনে করছে, কি মনে করেছে, এটা ভাবে নাই যে কোন প্রভাবটা কোথায় কি যাবে। এই যে হোমওয়ার্ক হয় না, আমি এই কথাটা বলতে চাচ্ছি। বাজেটের ভিতরে যেন আমি এই রিফ্লেকশন পাই, দি ডিপার্টমেন্টস হু হ্যাভ প্রিপেয়ার্ড দ্য বাজেট, তারা যেন হোমওয়ার্ক করেছে কিনা। এই হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ হোমওয়ার্ক না হলে ওই প্রয়োগ করা ওটা কিন্তু আসলে সহজলভ্য হয় না। স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে এবার যে বিষয়টা খুব আলোচিত হচ্ছে, আমরা তো নির্বাচনী বাজেট, সেই অ্যাঙ্গেলে আমরা একটু কথা বললাম, যে আইএমএফ এর শর্ত পূরণের বাজেট বলা হচ্ছে। তো এই বাজেটে আইএমএফ এর শর্ত পূরণের আমরা তো ছাপ দেখতেই পাচ্ছি, কিছু এবারের বাজেটই আছে, কিছু পরে ভবিষ্যতে থাকবে। সার্বিকভাবে এটার প্রভাব কি পড়ছে? প্রভাব পড়ছে, আমি বলি, আইএমএফ নিজে এসে নতুন কোনো শর্ত দেয় না। আইএমএফ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবির মতন ওই ঋণদাতা না, যে এই প্রকল্প করো, ওই টাকা দিলাম, প্রকল্প করে তুমি আমার টাকা শোধ করে দেবে। আইএমএফ এর কাজ না। আইএমএফ, আমরা এই পর্যন্ত 12টা ঋণ প্যাকেজ নিয়েছি 1972 থেকে এই পর্যন্ত, সবকটাই কিন্তু সংস্কার ধর্মী। আইএমএফ এর সংস্কারের বিষয়টা কি, যে দেখছি ও প্রতিদিন এই ধরনের জামা টামা পরে, ঠিক মতন থাকলে ওর শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি বেশ কিছুদিন লক্ষ্য করতেছি, সে সকালে ওঠে না, ঘুমায় না ঠিক মতন, তারপরে চুল আঁচড়ায় না, করে না, কোনো কথা শোনে না, করতে করতে সেটা বকেটে হয়ে গেছে। এখন আমার দেখার দরকার ওর সংসারে শান্তি কেন নাই। তা আমার তখন পয়লা এসেই করে বলতে হচ্ছে, তোমাকে সকালে উঠতে হবে, এতটা হাঁটতে হবে, হবে। এখন শুনিয়ে যদি সে মাইন্ড করে, হ্যাঁ আমি তো এটা একভাবে ছিলাম, উনি কোথার থেকে এসে এখন আমার এই বলছেন, আসলে ও যে এখন বকেটে হয়েছে, এর কারণটা অনুসন্ধান করেই আমি প্রেসক্রিপশনটা দিচ্ছি। আইএমএফ কিন্তু প্রেসক্রিপশনটা ওই জন্যই দিচ্ছে, যে কাজ আমার করা উচিত ছিল করি নাই, যেখানে আমার ব্যয় নিয়ন্ত্রণ বা এটা ওটা করার দরকার ছিল সেটা করতে পারি নাই, যেখানে আমি করতে পারি নাই, যার জন্যই সে এত বছর পরে এসে বলতেছে, এই তোমার কর জিডিপি রেশিও এত কম কেন, তুমি রিজার্ভের হিসাবটা এরকম কেন, বছরে তার তোমার রিজার্ভের এই অবস্থা কেন, তুমি কি হিসাব করেছো, তোমার হিসাবের বেসিস কি, হ্যাঁ তোমার করদাতার সংখ্যা এইরকম কেন, তোমার এত লোক, যেখানে তোমার ট্যাক্স জিডিপি রেশিও এত কম কেন। এগুলো সবই কিন্তু আমাদের তৈরি করা সমস্যা।
আচ্ছা, সময়ের আমরা কি প্রেক্ষাপটে জানতাম না এই সমস্যাগুলোর কথা? অবশ্যই জানতাম, এবং তৈরি হওয়ার সমস্যা। হ্যাঁ, এখন তাহলে আমরা মনোযোগ দিইনি কেন? সে এখন আমার মনোযোগের কথা বলছে এবং দিচ্ছে। তা এখন সুতরাং এখানেও ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, এটাও আমার একটা থাকতে হবে বাজেটে, আগের বাজেটও বা এই বাজেটে বলা উচিত ছিল, ব্যাখ্যা নিশ্চয়ই দিয়েছেন কিনা জানি না, কেন IMF এই শর্তগুলো দিল। IMF এর কথা উল্লেখ নাই। হয়তো আমার কোন কোন কাজের জন্য কি কি ভুলের জন্য IMF এই শর্ত দিয়েছে, ঠিক আছে, দেশবাসীকে জানালাম, এবং জানাবার পরে আমাকে আবার বলতে হবে, তাহলে আমি আগামী 5 বছর কিন্তু এই করতে যাচ্ছি, আমি এরকম সবাই এইরকম কর ধরবো, আমি এইরকম সবাই গোসল করতে বলবো, আমি এই ধরনের করতে বলবো, এটাকে আমাকে স্পষ্ট করে বলতে হবে, নইলে পিপুল উইল নট ফলো মি, এবং এটা সমস্যা হবে। তো সেই জন্যেই যেমন অনেকে বলছেন, দেখছেন যে এই যে IMF এর শর্তগুলো নিয়ে আপনি যে এটার রোলটা নিলেন, আপনি পার্লামেন্টে কি আলোচনা করেছিলেন? পার্লামেন্টের সদস্যরাই তো, তারাই তো ক্ষমতার উৎস, তারাই তো জনগণের প্রতিনিধি, তো তারাই তো তাদের সামনে তো শর্ত টর্তগুলো নিয়ে কথা বলার দরকার ছিল, বা কথা বলে আলোচনা যদি করতেন, তাহলে আজকে এই যে যখন আমি বিদ্যুতের দাম বাড়াচ্ছি, এর বাড়াচ্ছি, আর দোষটা IMF এর উপর দিচ্ছি, আমার এই কথাটা তখন পরিষ্কার হয়ে যেত যে এখন আমার IMF এর এই টাকা লাগতেছে কারণ আমার অর্থনৈতিক পুনরুদ্ধার দরকার, তার দিদি কিন্তু এই শর্ত দেবে, সেই শর্ত আপনারা, ইউ আর দ্য পিপুলস রিপ্রেজেন্টেটিভ, আপনারা এটা বিজয়টা বোঝেন আগে, আমি কিন্তু এই করতে হবে, এটা যদি নেই তাহলে ও জানা থাকতো, জানা থাকলে সবার কাছে আলোচনা হয়েছে বলে তো আমরা সেটাকে না সেই আলোচনা হয়নি। এখন এটা ওই কোনো সময় কিছু কথা মিডিয়াতে আসছে, আলোচনা হচ্ছে, ওরা এসে একথা সে কথা বলছে, এটা ঠিক আছে, কিন্তু আমি যখন একটা চুক্তি করে যখন একটা টাকা নিচ্ছি, এই শর্ত পূরণ করিব বলিয়া আমি কান বলিতেছি, যে বলিতেছি, আমি এই আমার বলিবার পিছনে কি আমার সকল মানুষের অবহিতি সমর্থন আছে কিনা, অর্থাৎ ওইখানে আবার সেই রাজনৈতিক দায়বদ্ধতার জায়গাটা চলে যায়, তো ওরা তো আমার ভুল বুঝবে। হ্যাঁ স্যার, আমরা আবার একটু NBR এর প্রসঙ্গে আসি, যে এবার রাজস্ব আয় বাড়াতে হবে বিপুল পরিমাণ, প্রায় 60,000 কোটি টাকা আয় বাড়াতে হবে গত বছরের চেয়ে, এবং মোট পরিমাণটা NBR এর উপরেই দায় আছে 4,30,000 কোটি টাকা, এবং NBR এর পুরোটা, জি হ্যাঁ, এবং মোট বোধ হয় 5.5 লক্ষ কোটি টাকার একটা টার্গেট আছে। আমাদের NBR এর যে সক্ষমতা, তার যে ক্যাপাসিটি, এর মধ্যে থেকে এটা সম্ভব, নাকি NBR এর তাহলে কি ধরনের সংস্কার প্রয়োজন পড়তে পারে মনে করেন? NBR এর যে ক্যাপাসিটি, যে স্টাইলিশে চলে, গতানুগতিক যদি চলে, এটা অসম্ভব, কারণ রেভিনিউ আর্নিং দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে অর্থনীতি থেকে নেওয়া হবে সেই অর্থনীতির সুস্থতা অসুস্থতা, আচ্ছা, সেই অর্থনীতি কর্মকাণ্ড না থাকে, কেনাবেচা যদি না হয়, আমদানি যদি বন্ধ থাকে, তাহলে আমদানি শুল্ক হবে না, কেনাকাটা বন্ধ থাকলে, কেনাবেচা কমে গেলে ওই ভ্যাট হবে না, আর এইগুলো না হলে ওর ব্যবসা না হলে ওর আয় করা হবে না। তার সুতরাং অর্থনীতি সুস্থ কিনা সেটা একটা খুব ইম্পর্টেন্ট, অর্থনীতির গতিশীলতা। এখন 4,30,000 দেওয়া হলো, অর্থনীতি তো অসুস্থ, তার গতিহীনতা, সে আমদানি কমে গেছে, এটা ওটা কমে গেছে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে নেয় এবং যে দেয়, যে কর দেয় এবং যে কর নেয়, দুজনের আন্তরিকতা, সক্ষমতা, দক্ষতার ব্যাপারটা জড়িত। আমি যদি স্বতঃপ্রণীত হয়ে দায়িত্বশীল হয়ে কর দিতে যদি না চাই, তাহলে আপনি আমাকে নিতে পারবেন না, অত সহজে পারেন না, আপনি আমাকেও এগোতে হবে, আর নাগরিকের দায়িত্ব জায়গা আপনারও এগোতে হবে, আমাকে সাহায্যকারী হিসেবে আসতে হবে। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না, আমাকে হয়রানি করে পথ ঘুরিয়ে দিয়ে দিতে পারবেন না। আপনি বলবেন যে ঠিক আছে স্যার, আপনার এটা দিতে হবে, আপনি এইভাবে দেন, এইভাবে দেন, এইভাবে করেন। আপনাকে ওই রকম একটা আমার সাথে একটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং এর সিস্টেমে আসতে হবে। কিন্তু আমার আলোচনা যদি এরকম হয়, হ্যাঁ আপনি এটা দিলেন নাই, কোথায় ছিল, আপনার তো ফাইন হবে, আপনার এটার আরো হবে, মানে আরো খানি জটিলতা দেখিয়ে দিলাম, দিলে তো আমিও ভয় পেয়ে গেলাম, আমি আসলাম না, আপনি বললেন আমি নিতে পারতেছি না, এটা হবে না। অর্থাৎ যে নেয় এবং যে দেয়, যিনি দেবেন তাকে স্বতঃপ্রণীত দায়িত্বশীল আচরণ করতে হবে, এসে বলতে হবে যে আমার এই সমস্যা আপনি কিভাবে নেবেন, এটা বলতে হবে। সেই তুলনায় সে যদি লুকিয়ে থাকে, ছাপিয়ে থাকে, টাকা বিদেশে পাঠিয়ে থাকে, থাকে, আর আমি তার পিছনে দৌড়াবো, এটা একটা কোনো ভালো প্রক্রিয়া না, এটা কোনো ভালো সিস্টেম না, এটা হচ্ছে সেজন্য এটা ওয়ার্ক করতেছে না। অন দ্য আদার হ্যান্ড যে নেবে তারও একটা দক্ষতার প্রশ্ন আছে,
তার এই বিষয়টাকে আমাকে সেইভাবে বুঝিয়ে নিয়ে সহজভাবে নিয়ে, তোমার যদি আইনের কঠিন থাকে আইন সহজ করো, তোমার যদি লোকবল না থাকে তুমি লোকবল নিয়োগ করো, তুমি যদি এই যে অনলাইন করলে এটা জিনিসটা সহজ হয়ে যায়, তুমি অনলাইনটা তাহলে দ্রুত করো, এই দায়িত্বটা তার। এখন এনবিআর এর সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, এনবিআর এর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছি, এগুলো তো একদিনই তৈরি হয়নি, এগুলো আপনি করেননি কেন এতদিন? হ্যাঁ, প্রশ্ন আমার কাছেও, বিকজ আই ওয়াজ অলসো চেয়ারম্যান, আমি চেয়ারম্যান ছিলাম, প্রশ্নটা আমার কাছেও, ওই সরকারের কাছেও। এনবিআর তো একটা ডিপার্টমেন্ট, তাকে তো চালায় কেউ না কেউ, রাষ্ট্র তো চালায়, সেটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে কেন তার পিছনে বিনিয়োগ করে নাই এনবিআর কে? আমি বড় বড় বিনিয়োগ করি, আপনি দেখেন এই এতে যাবেন, পানি ভবন দেখলাম, পানি ভবন, হ্যাঁ, সে কয়েকদিনের মধ্যে কিভাবে কি সুন্দর সুরম্য অট্টালিকা বানিয়েছে, তার পানির কোনো খবর নাই, কোনো ব্যবস্থা নাই, সে করছে। অথচ যে ডিপার্টমেন্ট রেভিনিউ আর্ন করে, তার বসার জায়গা এই সব জায়গায় ভাড়া করা, এই একটা রাজস্ব ভবন আমাদের প্রায় 22 বছর লেগেছে এটা রেখতে। তাহলে এখানে আপনার বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিনিয়োগের অসুবিধা ছিল, এখানে আপনি সংস্কার করেন নাই, এখানে আপনি যথাযথ গুরুত্ব দেন নাই। আপনি বিনিয়োগ ভবন, এই পানি ভবন বানাতে পেরেছেন, আপনি এই যে ভূমি ভবন এখানে একটা আছে, এগুলো আপনি দ্রুত বানাতে পেরেছেন। ইভেন আপনি পদ্মা সেতুতেও যথেষ্ট পরিশ্রম দিয়ে করেছেন, কিন্তু আপনি এনবিআর কে শক্তিশালী করবার ব্যাপারে আপনার এই মনোযোগ দেওয়া হয়নি কেন? স্যার, এগুলোতে আশা এই করি আত্মবিশ্লেষণের প্রয়োজন। হ্যাঁ, এই আত্মবিশ্লেষণ আশা করি সরকার করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং সার্বিকভাবে শেষ কথা তো হচ্ছে জনগণ, বাজেট করা হয় জনগণের জন্য, আইএমএফ এর চাপ সহ্য করে, জনগণের দাবি পূরণ করে সরকারকেও একটা মাঝামাঝি পথ বের করতে হয়, এবং সমস্ত কিছুর শেষ লক্ষ্যটাই হচ্ছে জনগণের শান্তি, স্বস্তি, নিরাপত্তা। এটা আমরা আশা করব যে, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, যে আমরা আশা করব এবারের বাজেট বিভিন্ন মহলের কিছু প্রতিক্রিয়া আসবে, ব্যবসায়ীদের কাছ থেকে, শিল্পপতিদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে, এবং ভোক্তা শ্রেণীর কাছ থেকে, সবার মতামত নিয়ে এবং তাদের প্রয়োজনীয় পরামর্শগুলোকে যদি অ্যাকোমোডেট করা যায়, যেখানে যেটা প্রয়োজন মনে করে, সব মিলিয়ে সার্বিকভাবে একটা গণমুখী বাজেট হবে, মানুষের জন্য সত্যিকার অর্থে একটা উন্নয়নের বাজেট হবে। আমরা সেই প্রত্যাশা করি স্যার। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রত্যাশা তো অবশ্যই থাকতে হবে, এবং সেই প্রত্যাশা আমি মনে করি প্রত্যাশাটা হবে বাস্তবায়নের। জি, বাস্তবায়নের যাই বলছি সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সকলেই, নাগরিক, ভোটার বা যাই বলি সবাই, আমরা যারা অফিসার বা যারা দায়িত্বশীল, যিনি পরামর্শ দিচ্ছেন তিনি, সকলে মিলিয়ে সকলকে সর্বাগ্রের সংসদকে, কারণ সংসদরাই এই বাজেট পাশ করবেন। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সারাদিন ধরে কথা বললাম নির্বাচনের বছরে সংকটের বাজেট এই নিয়ে। এটা ছিল আমাদের শেষ অধিবেশন। এরপর আমরা আমাদের নিয়মিত প্রতিদিনের কার্যক্রমে ফিরে যাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।